হাজী নাসিরউদ্দিন কলেজে ভর্তিকৃত প্রথম বর্ষের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, হাজী নাসিরউদ্দিন কলেজ কলারোয়া সাতক্ষীরা, প্রভাষক রসায়ন বিজ্ঞান। গতদিন আমি তোমাদেরকে একটি ক্লাস নিয়েছিলাম অনলাইনে। সেই অনলাইনে ক্লাসে জানি না তোমরা দেখছো কিনা, বুঝতে পারছো কিনা। তো এছাড়া তো কোনো কিছু উপায় নেই। যতদিন পর্যন্ত করোনা পরিস্থিতি থাকবে আমাদেরকে অনলাইনে ক্লাসের মাধ্যমে তোমাদের পাঠদান করতে হবে। এটাই স্বাভাবিক, এটাই নিয়তি, এটাই মেনে নিতে হবে। তো গতদিন আমি তোমাদেরকে পড়াছিলাম প্রথম পত্রের গুণগত রসায়ন। গুণগত রসায়নের তোমাদের যেগুলো আলোচনা করছিলাম, স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, মূল কণিকা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলি আলোচনা করছিলাম। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে প্রাথমিক ধারণা। তা আজ কিছু মনে করাই দেবো আর কি, আর সামনে কিছুটা আগানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে যতক্ষণ আমি ক্লাস নিব। তো বলছিলাম তোমাদের আইসোটোপের কথা। গতদিন আইসোটোপ বলেছিলাম। আইসোটোপ, আইসো অর্থাৎ একই, টোপ অবস্থান, অর্থাৎ আইসোটোপ হচ্ছে একই অবস্থান। আইসোটোপের প দেখে বুঝতে হবে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অসমান, তাদেরকে আইসোটোপ বলে। গতদিন শিখাইছিলাম। বলেছিলাম আইসোবার, আইসোটোন। আইসোটোপ একই মৌলের পরমাণু হয়, আইসোটোপ সমূহ একই মৌলের পরমাণু হয়। আমরা জানি সোডিয়াম এবং গোল্ড বাদে প্রত্যেকেরই আইসোটোপ আছে। প্রকৃতিতে প্রাপ্ত এবং কৃত্রিমভাবে প্রস্তুত 118টি মৌলের ভিতরে 1300টি আইসোটোপ আছে। আইসোবার কথা বলছিলাম। আইসোবার ছিল ভর সংখ্যা সমান। যে সকল মৌলের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা সমান নয়, তাদেরকে বলেছিলাম আইসোবার। আইসোটোন পড়েছিলাম। দন্তন্য দিকে বুঝতে হবে নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা, ভর সংখ্যা অসমান, আইসোটোন। এই আইসোটোপ, আইসোটোন, আইসোবার এগুলি গত ক্লাসে হয়েছিল। এছাড়া বলেছিলাম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে প্রাথমিক ধারণা, অর্থাৎ ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের চার্জ কত, প্রোটনের ভর কত, প্রোটনের চার্জ কত, এই জিনিসগুলি গতদিন আলোচনা করেছিলাম। আজকে নতুন টপিকস নিয়ে কিছু কথা বলবো। যেমন রাদারফোর্ডের আলফা কণা বিস্ফোরণ পরীক্ষা, রাদারফোর্ডের মডেল, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, বোরের মডেল, ডি-ব্রগলি সমীকরণ, ইলেকট্রনের কণা ধর্ম, তরঙ্গ ধর্ম, এগুলি বলার চেষ্টা করব যতদূর সম্ভব হয়। তো আশা করব তোমরা আমার সঙ্গেই থাকবে। বলছিলাম আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার কথা। রাদারফোর্ড 1911 সালে রাদারফোর্ডের মডেলটা করেছিলেন। আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার আগে আমরা জেনে নিই ইলেকট্রন আবিষ্কারের পর, ইলেকট্রন আবিষ্কার করার পর পরমাণুর গঠন সম্পর্কে নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন মতামত প্রকাশ করেন। এর উদ্দেশ্যে, নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে রাদারফোর্ড একটি আলফা কণা বিস্ফোরণ পরীক্ষাটি করেন। কতকগুলি মৌল, যেমন আমাদের রেডিয়াম, থোরিয়াম, ইউরেনিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় মৌল থেকে অনবরত কিছু কণা নির্গত হয়। এ ধরনের একটি কণা হলো আলফা কণা। আলফা কণা কি আমরা জানি? আলফা কণা হলো হিলিয়াম থেকে 2টি ইলেকট্রন বের করে নিলে যা হয় তা হলো আলফা কণা। হিলিয়াম 2, এখান থেকে 2টা ইলেকট্রন যদি বের করে নিই তাহলে হবে আলফা কণা, দ্বিধনাত্মক আয়ন হিলিয়াম থেকে। তেজস্ক্রিয়তা কি জিনিস? কোনো পরমাণু নিউক্লিয়াসে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ সহকারে নিউক্লিয়াসের পরিবর্তন হওয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। যে সকল আইসোটোপ এই ধর্ম প্রদর্শন করতে পারে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। তো রেডিয়াম, ইউরেনিয়াম এবং থোরিয়াম প্রভৃতি মৌল থেকে অনবরত কণা বের হয়।
এই কণাগুলির একটি কণা হলো আলফা কণা। আলফা কণা হলো হিলিয়াম থেকে 2টা ইলেকট্রন বের করে নিলে যা হয় তা হলো আলফা কণা। এই আলফা কণার প্রচণ্ড গতিশক্তি সম্পন্ন কণা। এই আলফা কণাটাকে আমরা একটি পাতলা সোনার পাতের উপরে নিক্ষেপ করব। এই পাতলা সোনার পাতের পুরুত্ব হলো 0.0004 সেন্টিমিটার, এত পাতলা। 0.0004 সেন্টিমিটার পাতলা সোনার পাত, এটা সোনার পাত, তার উপরে আলফা কণা নিক্ষেপ করব এবং এই সোনার পাতের পিছনে একটি জিঙ্ক সালফাইডের সাদা পর্দা রাখবো। জিঙ্ক সালফাইডের পর্দা, গোলাকার পর্দা। এখন আমরা আলফা কণা নিক্ষেপ করছি, ছবি দেখো। আলফা কণা যখন নিক্ষেপ করছি আমরা, অধিকাংশ আলফা কণা এই পাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে উজ্জ্বল করে তোলে, দীপ্তিমান করে তোলে। অধিকাংশ আলফা কণা পাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে উজ্জ্বল করে তোলে। কিছু আলফা কণা, অল্প সংখ্যক কিছু আলফা কণা, তারা এই গতিপথ থেকে অল্প কোণে বিক্ষিপ্ত হয় এবং 20,000-এর মধ্যে মাত্র একটি, 99% আলফা কণা পাত ভেদ করে চলে যায় এবং জিঙ্ক সালফাইডের পর্দাকে উজ্জ্বল করে তোলে। 20,000-এর ভিতর একটি আলফা কণা 90 ডিগ্রি কোণে অথবা 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে পাত ভেদ না করে ব্যাকে আসে, পিছন দিকে ফিরে আসে। এই পরীক্ষা করে আমরা কি সিদ্ধান্ত উপনীত হলাম? এর থেকে বুঝতে পারলাম যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। এই পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। এই ফাঁকা জায়গায় ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রনের ভর অতিশয় নগণ্য, যার কারণে গতিপথের কোনো পরিবর্তন হয় না। আর বলা হচ্ছে যে ভারী কোনো কিছুর সাথে আঘাত করে ফিরে আসছে, ওই ভারী বস্তুর নাম দেওয়া হলো নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের আয়তন টোটাল পরমাণুর আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। বলা হয় টোটাল পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা হলো 10,000 ভাগ অথবা 1,00,000 ভাগ ছোট। তাহলে বলা হচ্ছে যে ভারী কিছুর সঙ্গে আঘাত পাচ্ছে, তাহলে ভারী কিছু নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত। যেহেতু আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত, তাহলে ভারী কিছুর সঙ্গে আঘাত পেয়ে ব্যাকে আসছে, পিছনের দিকে ফিরে আসছে, তাহলে ভারী কণার নাম দেওয়া হলো কি আমরা? নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত এবং আলফা কণাও ধনাত্মক চার্জযুক্ত, যার কারণে বিকর্ষণ হয় এবং পিছনের দিকে ফিরে আসে। এই নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের পরিমাণটা কত? এই পরমাণুর পারমাণবিক সংখ্যার সমান, অর্থাৎ প্রোটন সংখ্যার সমান। আমরা দেখেছি এই রাদারফোর্ডের মডেলের স্বীকার্য কি? পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। কেন বিদ্যুৎ নিরপেক্ষ? কারণ একটা পরমাণুতে যতগুলি ইলেকট্রন থাকে ততগুলি কেন্দ্রে প্রোটন থাকে। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, আর কেন্দ্রে থাকে প্রোটন। প্রোটনের চার্জ ধনাত্মক, ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, সব মিলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। বলছিলাম পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জযুক্ত ভারী বস্তু বিদ্যমান, যার নাম দেওয়া হয়েছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের আয়তন টোটাল পরমাণুর আয়তনের তুলনায় অতিশয় নগণ্য। এখন আমরা বলছি, রাদারফোর্ড বললেন যে আমার এই মডেলটা সৌর মডেলের সঙ্গে তুলনা করা যায়। যেহেতু সৌর জগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ঘোরে, ঠিক রাদারফোর্ডের মডেলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি ঘোরে এবং এই ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্রাভিমুখী বল এবং কেন্দ্রাভিমুখী বল পরস্পর সমান, যার কারণে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসে পতিত হয় না। তাহলে রাদারফোর্ড বললেন যে আমার মডেলকে সৌর মডেলের সঙ্গে তুলনা করা যায়, যার কারণে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম বা সৌর মডেল হিসাবে আখ্যায়িত করা যায়। এই মডেলেরও কিছু দোষ ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতার মধ্যে বলা হচ্ছে যে পরমাণু আমাদের বিদ্যুৎ নিরপেক্ষ, আমাদের যে ইলেকট্রনগুলি ঘোরে সেই ইলেকট্রনগুলি ঋণাত্মক চার্জযুক্ত, কিন্তু গ্রহগুলি যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন ইলেকট্রনগুলি ঘোরে আর সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ঘোরে, গ্রহগুলি কিন্তু কোনো চার্জ নেই। তাহলে আমাদের ইলেকট্রনের চার্জ আছে, গ্রহগুলির চার্জ নেই, এটা একটা ত্রুটি। ম্যাক্সওয়েলের সূত্র মতে কোনো ঘূর্ণায়মান বস্তু ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রে পতিত হবে,
আমাদের গ্রহগুলি কখনো কেন্দ্রে পতিত হয় না। গ্রহগুলি কখনো ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করতে ঘুরতে ঘুরতে কখনো তার কেন্দ্রে পতিত হয় না। তাছাড়া বলা হচ্ছে রাদারফোর্ডের মডেলে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে। সেই ইলেকট্রনের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় তার আকার এবং আকৃতি সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা সে দিতে পারেনি। অর্থাৎ পরমাণুর সাইজ, পরমাণুর আকার সম্পর্কে সঠিক সে ব্যাখ্যা দিতে পারেনি। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যেখানে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তার সঠিক কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেন নাই। আমরা এরপরে আসছি বোর মডেলের কথা। বিজ্ঞানী নীল বোর্স 1913 সালে যে মডেলটা করেছিলেন, নীল বোর্সের মডেল, সেখানে তার স্বীকার্যের মধ্যে কী বললেন আমরা দেখি। পরমাণু একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন দ্বারা গঠিত। উহাদের মধ্যস্থিত বৈদ্যুতিক বল কুলম্বের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। আমি আবারও বলি, পরমাণু একটি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন দ্বারা গঠিত। উহাদের মধ্যস্থিত বৈদ্যুতিক বল কুলম্বের সূত্র দ্বারা নিয়ন্ত্রিত। 2 নম্বর পয়েন্ট, নিউক্লিয়াসের চতুর্দিকে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে এবং ক্লাসিক্যাল বলবিদ্যার সমস্ত আইন মানিয়া চলে। 2 নম্বর পয়েন্ট আবারও বলি, নিউক্লিয়াসের চতুর্দিকে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে এবং ক্লাসিক্যাল বলবিদ্যার সমস্ত আইন মানিয়া চলে। পরমাণু যখন ভিত্তি অবস্থায় থাকে, 3 নম্বর পয়েন্ট, পরমাণু যখন ভিত্তি অবস্থায় থাকে তখন উহা শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই অবস্থাকে বলা হয় ইলেকট্রনের শক্তি স্তর বলে। ইলেকট্রনের 4 নম্বর পয়েন্ট, ইলেকট্রনের কৌণিক ভরবেগ MVR, ইলেকট্রনের কৌণিক ভরবেগ MVR সমান NH/2π এর অখণ্ড গুণিতক, যেখানে M ইলেকট্রনের ভর, V ইলেকট্রনের বেগ, R ইলেকট্রনের ব্যাসার্ধ, N হচ্ছে পূর্ণ সংখ্যা, H হলো প্লাঙ্কের ধ্রুবক, ম্যাক্স প্লাঙ্কের ধ্রুবক 6.626 10⁻⁻34 জুল সেকেন্ড, অথবা আর গে আছে -27। তাহলে 5 নম্বর পয়েন্ট বলতেছি আমরা, পরমাণু যখন যখন ইলেকট্রনগুলি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে তখন শক্তি শোষণ করে, এবং ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি শোষিত হয়, অর্থাৎ একটি বিকিরণ হয় এবং শোষণ হয়। যখন নিম্ন থেকে উচ্চতে ওঠে তখন কি হয়, শক্তি শোষণ ঘটে, এবং উচ্চ থেকে যখন নিচে নেমে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। অর্থাৎ আমাদের বলতেছি E2 - E1 সমান H নিউ, E2 - E1 সমান ডেল H নিউ। এখন আমরা বলছি এই বোর মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে, এই বোর মডেলেরও কিছু দোষ ত্রুটি সীমাবদ্ধতা আছে। যেমন বিজ্ঞানী বোর বললেন যে শক্তি শোষণ বা বিকিরণ ঘটে, নিম্ন থেকে যখন উচ্চতে ওঠে তখন শক্তি শোষণ ঘটে, উচ্চ থেকে যখন নেমে আসে তখন শক্তির বিকিরণ ঘটে, কিন্তু কীরূপে শোষণ এবং বিকিরণ ঘটে তার সঠিক কোনো ব্যাখ্যা সে দিতে পারেন নাই। 2 নম্বর পয়েন্ট, রঞ্জন রশ্মিতে পরিদষ্ট বিভিন্ন অণুর বিভিন্ন আকার সামঞ্জস্যপূর্ণ নয়। 3 নম্বর পয়েন্ট, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুসারে একই সময়ে ইলেকট্রনের অবস্থান নির্ণয় এবং ভরবেগ নির্ণয় অসম্ভব, কিন্তু এই মডেলে নির্ণয় করা সম্ভব। একটু পরে এই বিষয়ে কথা বলবো। হাইজেনবার্গের এই কথাটা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু ডিটারমাইন দ্য ইলেকট্রনিক পজিশন অ্যান্ড মোমেন্টাম সিমুলটেনাসলি, অর্থাৎ একই সময়ে ইলেকট্রনের অবস্থান নির্ণয় এবং ভরবেগ নির্ণয় অসম্ভব, আসলে অসম্ভব, কিন্তু বিজ্ঞানী বোর বলেছেন সম্ভব। এই বিজ্ঞানী বোর বলার কারণ কি, সেখানে একটা কথা আছে, বোর মডেল ব্যর্থতার কারণ কি, একটু পরে সে প্রশ্ন পড়ব। বোর মডেল ব্যর্থ হয়েছে কি কারণে, ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম কথা বলবো, ইলেকট্রনের কণা রূপ এবং তরঙ্গ রূপ। বিজ্ঞানী বোর ইলেকট্রনকে দেখেছিলেন তাদের কণা রূপে, ইলেকট্রনকে কণা রূপে দেখেছিলেন বলে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব বলেছিলেন। আসলে ইলেকট্রনের দ্বৈত চরিত্র আছে, ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম, যার কারণে তিনি এই ভুলটা করেছিলেন। একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু
নিউক্লিয়াসের ইলেকট্রনগুলির বর্ণালীর ব্যাখ্যা তিনি দিতে পারেননি। হাইড্রোজেন সদৃশ্য, হাইড্রোজেন একটি ইলেকট্রন এবং একটি ইলেকট্রন বিশিষ্ট কোনো আয়ন, যেমন আমাদের হাইড্রোজেন হতে পারে অথবা হিলিয়াম, যখন একটা আয়ন তখন একটা ইলেকট্রন, আর যখন লিথিয়াম +2 অর্থাৎ হাইড্রোজেন এবং হাইড্রোজেন সদৃশ্য আয়ন যেখানে একটি মাত্র ইলেকট্রন, তাদের ক্ষেত্রে সাফল্যতার সাথে বোর মডেল তার বর্ণালীর ব্যাখ্যা দিতে পেরেছিলেন। কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াসের তার বর্ণালীগুলো কেমন ঘটবে সে সম্পর্কে সঠিক কোনো ব্যাখ্যা সে দিতে পারেন নাই। বোর মডেলে সম্পর্ক ফল এবং জিমান ফল ব্যাখ্যা করতে পারেন নাই। আমরা একটু পরে ডি বুগলি মতবাদ পড়ব, ডি বুগলি সমীকরণটা পড়ব, ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম পড়ব। তো যে কথা বলছিলাম, বোর মডেল ব্যর্থতার কারণ কি? বোর মডেল মূলত ব্যর্থ হয়েছে যেটি কারণে, সেটা হলো বোর মডেলে ইলেকট্রনকে দেখা হয়েছে আমাদের কণা রূপে, ইলেকট্রনকে তরঙ্গ রূপে দেখা হয়নি, যার কারণে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলি নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট যে কক্ষপথে ঘোরে, তখন ওই ইলেকট্রনটার অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব। আসলে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম যদি দেখতেন তাহলে কিন্তু অবস্থান নির্ণয় এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। যার কারণে বিজ্ঞানী বোর তিনি ইলেকট্রন নিউক্লিয়াসকে চারিদিকে যে পরিভ্রমণ করে সেটা উনি বলেছিলেন কি বৃত্তাকার, শুধু বৃত্তাকার না, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, তিনি শুধু বৃত্তাকার হিসেবে আখ্যায়িত করেছিলেন। এখন আমরা বলবো ডি বুগলি সমীকরণটা একটু পড়ি। ডি বুগলির সমীকরণ, ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম ইলেকট্রন দ্বৈত চরিত্রের, এটা বলে শেষ করব। ইলেকট্রন দ্বৈত চরিত্রের, দেখো 1924 সালে বিজ্ঞানী ডি বুগলি ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রকাশের জন্য ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ কোয়ান্টাম সমীকরণ এবং আইনস্টাইনের শক্তির সমীকরণের মধ্যে একটি সমন্বয় সাধন করেন। সমন্বয় সাধন করে যে সমীকরণ প্রস্তাব করেন সেই সমীকরণটা হলো আমাদের ডি বুগলির সমীকরণ। যেমন দেখো, আমরা বলছি ই সমানুপাতিক নিউ, অর্থাৎ ই সমান এইচ নিউ, এটা হলো আমাদের ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ কোয়ান্টাম সমীকরণ। আবারও বলি, 1924 সালে ডি বুগলি ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রকাশের জন্য ম্যাক্স প্লাঙ্কের বিকিরণ কোয়ান্টাম সমীকরণ এবং আইনস্টাইনের শক্তির সমীকরণের মধ্যে একটি সমন্বয় করে সমীকরণ প্রস্তাব করেন। এই সমীকরণকে বলা হচ্ছে আমাদের ডি বুগলির সমীকরণ। ই সমান এইচ নিউ, আর আইনস্টাইনের শক্তির সমীকরণ ই সমান mc²। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা পাই mc² সমান এইচ নিউ, তাহলে আমরা পাই mc² সমান এইচ c/λ। তাহলে cc বাদ গেলে থাকছে mc সমান h/λ, তাহলে ল্যামডা সমান থাকছে h/mc। আমরা এখন লিখতে পারি ল্যামডা সমান h/mv। সি হচ্ছে ইলেকট্রনের আমাদের আলোর বেগ আর ভি হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগ। এটা হলো আমাদের ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সমান h/mv। এটি হলো আমাদের ডি বুগলির সমীকরণ। ডি বুগলির সমীকরণ আমরা ডি বুগলির সমীকরণের পরে আজকে হয়তো সময় পাবো না, আগামী দিন পড়বো। তার কিছু অংশ আমি বলে রাখছি যে শ্রোডিঞ্জারের সমীকরণের কথা। শ্রোডিঞ্জার সমীকরণ, তরঙ্গ সমীকরণ, তিনি সেখানে কি বলেছিলেন? শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের নীল বোর্স, আধুনিক ইলেকট্রন বিন্যাসটা নীল বোর্সের 1913 সালে, ডি বুগলি 24 সালে এবং হাইজেনবার্গের 27 সালে এবং শ্রোডিঞ্জার 1926 সালে, এদের হাত ধরে আধুনিক ইলেকট্রন বিন্যাসটা উন্নতি লাভ করে। সবচাইতে বেশি উন্নতি লাভ করেছে কিন্তু এই শ্রোডিঞ্জার তরঙ্গ সমীকরণ 1926 সালের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে। আধুনিক ইলেকট্রন বিন্যাসটা পরিপূর্ণতা পেয়েছে কিন্তু এই শ্রোডিঞ্জারের সমীকরণের মাধ্যমে। এখানে একমাত্রিক বক্সে আছে, ত্রিমাত্রিক বক্সে আছে। তা বলছিলাম আধুনিক ইলেকট্রন বিন্যাস নীল বোর্সের 1913 সালে এবং হাইজেনবার্গের 1927 সালে, ডি বুগলির 1924 সালে এবং শ্রোডিঞ্জার 1926 সালে, এদের হাত ধরে উন্নতি লাভ করেছে। সবচাইতে বেশি উন্নতি লাভ করেছে এই শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণের মাধ্যমে। এখানে ইলেকট্রনকে দেখা হয়েছে তরঙ্গ রূপে।
তাহলে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম রয়েছে। আমরা নেক্সট টাইমে আমরা ইলেকট্রন বিন্যাস, আধুনিক ইলেকট্রন বিন্যাস শিখব এবং গ্রুপ কী করে নির্ণয় করতে হয়, এ গ্রুপ বি গ্রুপ কীভাবে নির্ণয় করতে হয়, আমরা কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এ সম্পর্কে জানব। একদিনে বেশি শেখাতে পারবো না, কারণ বেশি ফাইল বড় হয়ে গেলে পারে সেন্ড করা সমস্যা হবে, তোমাদেরও ক্লাসের সমস্যা হবে। যার কারণে আজকে এ পর্যন্তই। ভালো থেকে সবাই, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ, দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।